Hello everyone, welcome to my video tutorial. This is Muhammad Mahful Hassan Motin. Today I'll talk about shortest job first CPU scheduling algorithm, which is also called SJF. This table lists arrival time and bus time. Now we have to find out Gantt chart, average completion time, average turnaround time, average waiting time, and average response time. এই টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারটা প্রসেস দেওয়া আছে P1, P2, P3 and P4 and P1's arrival time is 5 and corresponding bus time is 5. P2's arrival time is 1 and bus time is 3 and so on. P4 arrival time is 3 and bus time is 6. Now the step number 1 is we have to construct Gantt chart. Okay, তো এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমি একটু ব্যাখ্যা করছি। এই যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলে আমাদের দেখতে হবে অ্যারাইভাল টাইম সবচেয়ে কম কার, তো 0 অ্যারাইভাল টাইম, সো দ্য Gantt chart will start from 0 এবং আমাদের একটা রেডি কিউ আছে, রেডি কিউ বা রেডি কিউ স্টেট। ওকে, এই রেডি কিউতে 0 টাইমে এই মুহূর্তে রেডি কিউ মিন্স র্যামে এসেছে হচ্ছে P3 প্রসেস। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি at time 0 P3 arrived first and is selected for execution because it is the only process available, right? এই মুহূর্তে রেডি কিউতে অ্যাভেলেবল কে P3, সো এই প্রসেসটাই এক্সিকিউশনের জন্য সিলেক্ট করা হবে। যেহেতু এটা SJF নন প্রিমিটিভ, দ্যাটস হোয়াই P3's bus time is 8, so 0 plus 8 is equal to 8, so the starting time of P3 is 0 and the ending time of P3 is 8. তাহলে এই মুহূর্তে আমাদের রেডি কিউতে গেছিল P3 এবং P3 তার এক্সিকিউশন শেষ হয়ে গেছে। তাহলে এখন ঘড়িতে বাজে 8, কিন্তু আমাদের দেখেন এরপরে P3 পরে আমাদের রেডি কিউতে এসেছে কে P2 1 টাইমে, তারপরে কি এসেছে P4, তারপরে কি এসেছে P1। ওকে, এখন আমাদের দেখেন যে at time 8, এই যে 8 টাইমে, এবং যখন when P3 completes, ওকে, the ready queue constraint P2, P4 and P1 processes। তাহলে এই তিনটা প্রসেস আমাদের রেডি কিউতে আছে। এখন এই তিনটা প্রসেসের মধ্যে shortest job first, a bus time is also called execution time, তাহলে আমাদের কি করতে হবে, the shortest bus time among them, এই যে তিনটাই, এই P3 তো বাদ, ওকে, এই তিনটা প্রসেসের মধ্য থেকে শর্টেস্ট বাস টাইম কার সেটা খুঁজে বের করতে হবে। সো এই তিনটার মধ্যে থেকে 5, 3, 6, আই থিঙ্ক P2 এর বাস টাইম সবচেয়ে কম, সো P2 প্রসেস এক্সিকিউট নেক্সট। তাহলে P2 তাহলে তার এক্সিকিউশনটা শুরু করবে কোথায়, 8 টাইমে, এবং তার P2's বাস টাইম ইজ 3, দ্যাটস হোয়াই 8 plus 3 is equal to 11, 11 হলো। হ্যাঁ, 11 হওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে 11 হলো, তাহলে P2 শেষ, এখন রেডি কিউতে P4 এবং P1 প্রসেস আছে। তাহলে at time 11 the remaining processes are P4 and P1, okay, the shortest burst is P1, কারণ দেখেন P1's bus time is 5 and P4's bus time is 6, so 5 and 6 এর মধ্যে I think, and it is true that 5 is less than 6, that's why 5 এই যে বাস টাইম এটা হচ্ছে কার P1, তাহলে এরপরে কি এক্সিকিউট হবে P1 প্রসেস, so 11 plus 5 is equal to 16। তাহলে এখান থেকে আমাদের P1 প্রসেসটা এক্সিকিউশন শেষ করলো। এরপরে কি এক্সিকিউশন শেষ করবে, যেহেতু P4 একাই আছে, সো আর কোনো কম্পারিজন দরকার নেই, সো 16 plus 6 is equal to 22, তাহলে 22 থেকে শেষ করবে আমাদের P4।
রেডি কিউতে আমাদের দেখেন 4টা প্রসেসই তাদের এক্সিকিউশন শেষ করে এক্সিট স্টেটে চলে গেছে, কারণ আমরা জানি যে প্রসেসগুলো নিউ স্টেটে ক্রিয়েট হয়, হওয়ার পরে তারা রেডিতে আসে, এই রেডি স্টেটে আসে, এখান থেকে তারা রানিং স্টেটে যায়। আমরা এটা পড়েছি, এই রানিং স্টেটে যায় শর্ট টার্ম শিডিউলের মাধ্যমে, তারপরে তারা কি করে টার্মিনেট স্টেটে যায়, টার্মিনেট, এই টার্মিনেট স্টেটে চলে যায় এক্সিট যখন করে। ওকে, তাহলে এই যে দেখেন নন প্রিমিটিভ ক্ষেত্রে কি হয়, নন প্রিমিটিভ ক্ষেত্রে এই সিকোয়েন্স যে নিউ, রেডি, রানিং, তারপরে হচ্ছে টার্মিনেট। রেডি মানে হচ্ছে র্যাম, ওকে, আর রানিং মানে হচ্ছে সিপিইউ। এখান থেকে এইটা হচ্ছে নন প্রিমিটিভের ক্ষেত্রে এই প্রসেসটা হয়, আর প্রিমিটিভের ক্ষেত্রে এখানে ইন্টারাপ্ট হলো, ইন্টারাপ্ট যদি হয় তখন সে ব্যাক করে, আবার ওয়েটিং স্টেট আছে, যদি প্রসেসের ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসে তাহলে সে ওয়েটিং স্টেটে যাবে, তারপরে ইনপুট আউটপুট রিকোয়েস্ট কমপ্লিট হলে সে আবার রেডিতে ব্যাক করবে। তো নন প্রিমিটিভের ক্ষেত্রে কি হয়, নন প্রিমিটিভের ক্ষেত্রে নর্মালি এই ওয়েটিং স্টেটটা কাজ করে না, ইন্টারাপ্টও হয় না, কারণ প্রিন্ট করা যায়, নন প্রিমিটিভ প্রিন্ট করা যাবে না, আসবে রেডিতে, রানিং সিপিইউতে যাবে, তারপর টার্মিনেট করবে, রাইট। ওকে, তাহলে আশা করি আপনারা গ্যান্ট চার্ট বুঝতে পেরেছেন কিভাবে গ্যান্ট চার্ট ড্র করতে হয়। তো এরপরে এখন আমাদের স্টেপ 2 তে বলা হয়েছে ক্যালকুলেট অ্যাভারেজ কমপ্লিশন টাইম, অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যান্ড অ্যাভারেজ রেসপন্স টাইম। তাহলে দেখি আমরা এটা কিভাবে কাজ করে একটু দেখি। তো আমরা প্রথমে হচ্ছে কমপ্লিশন টাইম ক্যালকুলেট করব। সো কমপ্লিশন টাইম হচ্ছে এই যে গ্যান্ট চার্টের এদিক থেকে রাইট সাইড থেকে আমাদের তাকাইতে হবে। প্রথম ভ্যালু হচ্ছে কত, 22। সো P4 এর কমপ্লিশন টাইম হবে 22। এরপরে এই ভ্যালুটা দেখেন কত, 16 টাকা P1 এর। সো P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 16। দেন উই হ্যাভ টু ক্যালকুলেট P2's কমপ্লিশন টাইম। তাহলে P2 এর এন্ডিং টাইম কত, এন্ডিং টাইমটা হচ্ছে 11। সো এটা হচ্ছে তার কমপ্লিশন টাইম। এরপরে তাকাইতে হবে এখানে, তো এখানে 8। সো 8টা হচ্ছে P3 কমপ্লিশন টাইম। এখন আমাদের টার্নারাউন্ড টাইম ক্যালকুলেট করতে হবে। সো টার্নারাউন্ড টাইমের ফর্মুলাটা হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। সো 16 মাইনাস 5, তাহলে এখানে কমপ্লিশন টাইম, এটা হচ্ছে অ্যারাইভাল টাইম। 16 minus 5 is equal to 11. 11 is the turnaround time of P1 process. Next one is 11 minus 1 equal to 10 is the turnaround time of P2 process, and 8 minus 0 is equal to 8, and last one is 22 minus 3 equal to 19 is the turnaround time of P4 process. Now we have to calculate waiting time. So the formula of waiting time is turnaround time minus burst time. So this column is the turnaround time column and this column is the burst time column. So 11 minus 5 is equal to 6 is the waiting time of P1 process. 10 minus 3 is equal to 7. 8 minus 8 is equal to 0. 19 minus 6 is equal to 13. So আমরা waiting time calculate করতে পারলাম। Now we have to calculate the response time. So response time এর ফর্মুলা হচ্ছে ST minus AT. What is ST? ST means হচ্ছে start time. দেখেন এই P3 প্রসেসে ST হচ্ছে 0 স্টার্ট টাইম এন্ড এন্ডিং টাইম ET হচ্ছে 8। সেম ভাবে এই P2 প্রসেসে ST হচ্ছে 8 এন্ড এন্ডিং টাইমটা হচ্ছে কত, 11। আবার P1 প্রসেসের স্টার্ট টাইম 11 এবং এন্ডিং টাইমটা হচ্ছে 16। সেম ভাবে P4 processor start time is 16 and
ending time is 22. তাহলে আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি রেসপন্স টাইম। তো রেসপন্স টাইমের ফর্মুলা তো এখানে দেওয়া আছে স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে স্টার্ট টাইমটা আমরা এখানে দেখব অ্যারাইভাল টাইম। ওকে, তাহলে আমরা P3 এর ক্ষেত্রে চিন্তা করি। P3 স্টার্ট টাইম 0, P3 স্টার্ট টাইম 0 এবং অ্যারাইভাল টাইম 0, সো দ্য রেসপন্স টাইম উইল বি 0। P2 প্রসেসের ক্ষেত্রে চিন্তা করি, স্টার্ট টাইম 8 and P2 process arrival time 1, that's why 8 minus 1 equal to 7. P1 process এর ক্ষেত্রে start time 11 and arrival time is 5, so 11 minus 5 equal to 6. And last one is P4 process. The start time of P4 process is 16, so 16, and arrival time is 3, that's why 16 minus 3 is equal to 13. ওকে, এখন আমাদের কাজ হচ্ছে টোটাল সিটি, টোটাল টিএটি, আই মিন টোটাল কমপ্লিশন টাইম বের করতে হবে। সো এটা ভেরি ইজি। আমাদের এই সিটি ঘরে যে ভ্যালুগুলো আছে এই চারটা ভ্যালু যোগ করে দিলেই আমরা টোটাল সিটি পাবো। তো টোটাল সিটি আই মিন সাম কত, 16 প্লাস 11 প্লাস 8 প্লাস 22 ইজ ইকুয়াল টু 57। তাহলে 57টা হচ্ছে কি টোটাল কমপ্লিশন টাইম ডিভাইডেড নাম্বার অফ প্রসেস কত 4। আমরা জানি ফর্মুলাটা এসিটি বের করার ফর্মুলাটা হচ্ছে টোটাল সিটি বাই নাম্বার অফ প্রসেসেস। টোটাল সিটি কত 57, নাম্বার অফ প্রসেস কয়টা দেখেন 1 2 3 4, so 4 দিয়ে ভাগ দিব, so 57 by 4 is equal to 14.25, so 14.25 is the average completion time. Now we have to sum up the TAT, turnaround time, 11 plus 10 plus 8 plus 19, so the sum of TAT is 48 by 4 is equal to 12 is the average turnaround time. প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যদি আপনি চিন্তা করেন অ্যাভারেজ টিএটি টার্নারাউন্ড টাইম, তাহলে কি টোটাল টিএটি ডিভাইড নাম্বার অফ প্রসেস, সেম প্রসেস। ওকে, মানে সেম ফর্মুলাটা আপনারা অ্যাপ্লাই করবেন। সো ওয়েটিং টাইম, দ্য সাম অফ ওয়েটিং টাইম ইজ 6 প্লাস 7 প্লাস 0 প্লাস 13 ইজ ইকুয়াল টু 26 বাই 4 ইজ ইকুয়াল টু কত, ডিভাইডেড বাই 4 করলে কত হবে 6.25। So response time, the sum of response is 6 plus 7 plus 0 plus 13 is equal to 26 by 4 is equal to 6.5. তাহলে এসএফ এর ক্ষেত্রে দেখেন যেহেতু নন প্রিমিটিভ, দ্যাটস ওয়াই আমাদের যে ওয়েটিং টাইম, এভারেজ যে ওয়েটিং টাইম এবং আমাদের এভারেজ যে রেসপন্স টাইম দুইটা ভ্যালু হচ্ছে সেম এসেছে। সো আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ লেটার।